তোমার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? ইউ ব্লাডি! সামান্যতম রূপ থাকলেই ভেবো না আমি তোমার উপর দেওয়ানা হয়ে যাব। নিজের ঘরে প্রবেশ করা মাত্রই একটা কোমল হাত তার পা ছুঁয়ে দিল, আর কথাগুলো হিসিয়ে বলে তুর্য চৌধুরী। এদিকে নিজের গানে এমন অনাকাঙ্ক্ষিত কথা শুনেই বসা থেকে উঠে পড়ে মীরা। অতঃপর অবাক দৃষ্টিতে সামনে দাঁড়িয়ে থাকা স্বামী নামক মানুষটার দিকে তাকিয়ে থাকে। রাগে মাথা ফেটে যাচ্ছে তুর্যের, মাথার রগগুলো ফুলে ফেপে উঠেছে। বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে এগিয়ে যায় তার সদ্য বিবাহিত স্ত্রীর কাছে। দুবাহু খামচে ধরে আবারও বলতে শুরু করে। আমার বউ হওয়ার কি যোগ্যতা আছে তোমার? কি ভেবেছিলে তোমার সো কল্ড রূপে মোহিত হয়ে বিয়ে করেছি? একদম না। তোমার ভাই মাহির, হ্যাঁ, মাহির আমাকে বাধ্য করেছিল তার সো কল্ড বোবা বোনটাকে আমার নামের সঙ্গে জুড়তে। দুহাত ঝাড়া দিয়ে ছিটকে দূরে সরে আসে তুর্য। সামনের দিকে ঝুঁকে যায় সে, দুহাত দিয়ে সিল্কি চুলগুলো ধরে টানতে থাকে। জোরে একটা চিৎকার দিয়ে আবারও বলতে শুরু করে। তোমার জন্য আজ আমার মম অসুস্থ হয়ে পড়েছে, শুধুমাত্র তোমার জন্য। কোনো মা সহ্য করবে তার রাজপুত্রের জন্য এরকম একটা বোবা মেয়েকে? হুম, কোনো রাইট নেই তোমার আমার বউ হওয়ার, বুঝেছ? আর যাই হোক, একটা বোবা মেয়ের সঙ্গে সংসার করা যায় না। এতক্ষণ পর ঘরের এদিক ওদিক তাকায় মীরা। কিছু একটা খুঁজছে সে। এই তো পেয়েছে। টেবিলের উপরে একটা নোটপ্যাড। আস্তে ধীরে মেঝে থেকে উঠে দাঁড়ালো মেয়েটা। তুর্যের এক ঝটকায় সে এতক্ষণ নিচে পড়েছিল। টেবিলের কাছে গিয়ে পেনটা নিয়ে নোটপ্যাডে লিখতে শুরু করে। আর তীক্ষ্ণ চোখে সেদিকে তাকিয়ে তুর্য বোঝার চেষ্টা করে আসলে মেয়েটা কি করতে চাইছে। এক হাত দিয়ে চোখের কোণে জমে অশ্রুটা মুছে নেয় মীরা। অতঃপর নোটপ্যাডে লেখাটা তুর্যের সামনে ধরে। ভ্রুজোড়া কুঁচকে এক প্রকার তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিজ চক্ষু জোড়ার সামনে রাখলো। চোখ মুখ শক্ত হয়ে যায় তুর্যের। এক ঝটকায় তার ডান হাতটা দিয়ে মীরার নরম গালটা শক্ত করে ধরে হিসিয়ে বলে। খুব শখ না ভাইয়ের কাছে গিয়ে আমার নামে অভিযোগ করার? শক্ত হাতটা মীরার গালে শক্ত করে চেপে ধরে আবারও বলে ওঠে। মাহিরকে খুব ভালোবাসি, ছোটবেলার বন্ধু আমার, বেস্ট ফ্রেন্ড হয় ও আমার, বুঝেছ? আমি চাই না তোমার জন্য আমাকে আরও কিছু সইতে হোক। 3 মাস এই বাড়িতে আমার বউ হয়ে থাকবে, তারপর আমায় ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে চলে যাবে। আর বাহিরকে বলবে আমাকে আর তোমার ভালো লাগছে না। দেন আমরা নিজেরা নিজের রাস্তায়। এত কিছুর জন্য দায়ী শুধুমাত্র তুমি। সো সব কিছু ঠিক করার দায়িত্ব তোমার। এক ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে হনহন করে দরজার দিকে পা বাড়ায় তুর্য। একটু থেমে পেছনে না ফিরেই বলে। আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না। এই ঘরের কোন কোনায় থাকবে সেটা তোমার ব্যাপার, আমার বেডের কাছে না দেখলেই হলো। তুর্য চৌধুরী একজন হার্ট সার্জন ডাক্তার। শিশুকাল থেকেই তার একটাই স্বপ্ন ছিল, আর সেটা হলো হার্ট সার্জন ডাক্তার হওয়ার। তুর্যের বাবা জাহিদ চৌধুরী একজন বিত্তশালী লোক। তার ব্যবসায়িক নাম ডাক সুদূর বিদেশ পর্যন্ত। ওনার ইচ্ছে ছিল 2 ছেলেই ওনার ব্যবসা সামলাবে, কিন্তু ছোট ছেলেটার যে এই ব্যবসার প্রতি কোনো আগ্রহই নেই। সে তার স্বপ্ন পূরণ করতেই উদ্যোগী। তাই তো জাহিদ চৌধুরী ছোট ছেলের স্বপ্নকে মাটি চাপা না দিয়ে ছেলের সাথে দিয়েছিলেন, এখনও সাথ দিচ্ছেন। এই যে মীরাকে এ বাড়ির বউ হিসেবে মানতে সবাই নারাজ হলেও তিনি মেনে নিয়েছেন। ছেলে মেয়েদের খুশির মাঝে যে উনি নিজের সুখ খুঁজে পান। এদিকে ঘরের মেঝেতে বসে অঝরে কেঁদে চলেছে মীরা। সে তো এসব চায়নি। হ্যাঁ, এই মানুষটাকে ভালোবাসে সে, কিন্তু নিজের করে পাওয়ার কথা কল্পনাতেও ভাবেনি নিজের অক্ষমতার জন্য। দুহাতে ভর দিয়ে মেঝে থেকে উঠে দাঁড়ায় মীরা। এক পা করে এগিয়ে যায় সোফার পাশে রাখা ট্রলি ব্যাগটার কাছে। এটাই শুধু সে নিজের সাথে এনেছে। অতঃপর সেখান থেকে ধূসর রঙের ডায়েরিটা বের করে। ডায়েরিটা দেখে আবারও তার চোখ দুটো ঝাপসা হয়ে আসে। এই বস্তুটাই যে তার সমস্ত সুখ দুঃখের সাথী, যেখানে অনায়াসে তার সব ইচ্ছে অনিচ্ছা, ভালো লাগা খারাপ লাগা প্রকাশ করতে পারে। এটা তুমি কি করলে ভাইয়া? ভালোবাসার মানুষটার কাছে ঘৃণার পাত্রী বানিয়ে দিলে। কেন করলে এমন? আমি তো চাইনি ওনাকে নিজের স্বামী হিসেবে পেতে। তবে কেন বললে এত বড় মিথ্যেটা? কেন বললে উনি আমাকে পছন্দ করে বিয়ে করতে চেয়েছেন? আর লিখতে পারলো না মীরা, ডুকরে কেঁদে ফেলল। নিয়তি যে বড়ই নিষ্ঠুর, আজ তাকে কোথায় এনে দাঁড় করালো। হ্যাঁ মামা, সব ঠিকঠাক।
হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা হয়নি। আরে তোর যে ওরকম ছেলে না, ও খুব ভালো ছেলে। ছোট থেকে একসঙ্গে থাকি আমরা। হুম হুম, ফোন করব ভেবেছিলাম, কিন্তু করা হয়নি। ও নিয়ে তুমি ভেবো না, তুর্য সামলে নেবে সব। আর আমার বোনটা কম কিসে, রূপে গুণে চারিদিকে পারফেক্ট, শুধু কথাটা একটু বলতে পারে না। তো কি হয়েছে, যদি না সেই দুর্ঘটনার সম্মুখীন না হতো তবে তো সব ঠিকঠাকই থাকতো। শোনো মামা, তুর্য খুব লাকি যে আমার কলিজাটাকে পেয়েছে। আচ্ছা আচ্ছা, খুব হয়েছে, এবার বাকিটা ভাগ্নের বাড়ি এসে দেখে যাও। রাখলাম, টায়ার্ড আমি, ঘুমাবো এখন। ফট করে লাইনটা কেটে দিল মাহির। এখন সে একটা শান্তির ঘুম দেবে। আজ তার খুশির দিন। আজ যে তার কলিজাটাকে তার প্রাণপ্রিয় বন্ধুর হাতে তুলে দিয়েছে। বালিশে মাথা এলিয়ে দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে মুচকে হাসে মাহির। কতদিন অভিমান করে থাকবি তুর্য চৌধুরী আমার ওপর? খানিক চুপ থেকে আবারও বলে, আমার বোনটা খুব সহজ সরল তুর্য, কিন্তু খুব লক্ষ্মী। তুই সুখী হবি, আর একদিন তুই নিজের মুখেই সেটা স্বীকার করবি। চতুর্দিক থেকে আজানের সুমিষ্ট ধ্বনি ভেসে আসছে। গভীর রাত পেরিয়ে ভোর হয়েছে, তবে তুর্য এখনো পর্যন্ত ঠায় বসে আছে চিলেকোঠার ঘরে। সারা রাত ছেলেটা এভাবেই বসে কাটিয়েছে। ঘাট থেকে পিঠ পর্যন্ত টান টান করে ব্যথা করছে। এতক্ষণ পরে উঠে দাঁড়ালো সে। অতঃপর নিজ কক্ষের দিকে পা বাড়ালো। এবার একটু ঘুমের প্রয়োজন। ঘরে ঢুকে কাউকে দেখতে না পেয়ে ব্রুজোড়া কুচকে নেয় তুর্য। বিড়বিড় করে বলে, মেয়েটা কোথায় গেল? অতঃপর কিছু একটা ভেবে বারান্দার দিকে পা বাড়ালো। তুর্য বারান্দায় গিয়ে দেখতে পায় গুটিসুটি হয়ে দেয়ালে মাথা টেকিয়ে ঘুমন্ত মীরাকে। আবারও রাগটা মাথা চাড়া দিয়ে উঠে তার। বড় বড় পা ফেলে মীরার সামনে গিয়ে একটা হাত হ্যাঁচকা টান দিলে ব্যথা পায় মীরা। ঘুমের ঘোরে ব্যথায় ফুপিয়ে ওঠে মেয়েটা। তুর্য বুঝতে পারে এই মেয়ের ঘুম গভীর, তাই তো ব্যথা পেয়েও ওঠার নাম নিচ্ছে না। কিন্তু ঠিকই কেঁদে ভাসাচ্ছে। আর কিছু না ভেবে কোলে তুলে নেয় মীরাকে। রুমে এনে সোফাতে শুয়ে দিয়ে একটা পাতলা কম্বল গায়ে জড়িয়ে দেয়। অতঃপর সে নিজের বেডে গিয়ে একটা শান্তির ঘুমের প্রস্তুতি নেয়। ঘড়িতে এখন সকাল 8:30 বাজে। চৌধুরী বাড়ির সবাই ব্রেকফাস্ট টেবিলে হাজির হয়েছে, তুর্য মীরা ব্যতীত। জাহেদ চৌধুরী হালকা কেশে বলে ওঠেন, বুশরা, তোমার ছোট ভাইয়া ভাবিকে ডেকে আনো, একসাথে ব্রেকফাস্ট করবো সবাই। বুশরা তাদের ডাকতে গেলে সবাই নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করে, তবে কিছু বলতে পারে না। জাহিদ চৌধুরীর রাগ সম্পর্কে সবাই অবগত, তাই তো সবাই চুপ থাকা শ্রেয় বলে মনে করলো। কি হলো, তুমি কোথায় যাচ্ছ? তুর্যের মা শান্তি চৌধুরী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। প্রশ্ন করেন জাহিদ চৌধুরী। নিজের রুমে যাচ্ছি, এখন আমার খিদে নেই। খিদে না থাকলেও যাওয়ার দরকার নেই, বসে থাকো এখানে, কথা আছে সবার সাথে। ছোট ভাইয়া, ছোট ভাইয়া, ছোট ভাবি, ও নতুন ভাবি। দরজার বাইরে থেকে অনবরত ডেকে চলেছে বুশরা। খানিকটা বিরক্ত বোধ করলো মেয়েটা। আর এদিকে মীরা ভাবছে ও আসলে কি করবে। খুব ভোরে ওঠার অভ্যাস মীরার। গত রাতে ঠিকমতো ঘুম না হওয়ার কারণে ওর মতে আজ খুব দেরি হয়ে গেছে জাগতে। সকাল 7টার সময় ঘুম ভেঙে যায় মীরা। দুহাত দুদিকে ছাড়িয়ে একটা আড়মোড়া ভেঙে উঠতে গিয়ে দেখে সে একটা অচেনা রুমে উপস্থিত। রুমের চারিদিকে চোখটা বুলিয়ে নেয় মীরা। আর তৎক্ষণাৎ মনে পড়ে যায় তার তো বিয়ে হয়ে গেছে গতকাল, আর তার স্বামী তুর্য চৌধুরী। ক্ষণিকের জন্য হলেও তার অধর যুগলে হাসি ফুটে ওঠে, আবার তা মিলিয়েও যায় খুব অল্প সময়ের মধ্যে। গত রাতে তুর্যের বলা কথাগুলো মনে করে দুফোঁটা অশ্রু ঝরে পড়ে গালবে। কিছু একটা মনে পড়তেই তড়াক করে চমকে ওঠে মীরা। সে তো রাতে বারান্দায় ছিল, তাহলে এখানে কিভাবে? অতঃপর নিজের দিকে তাকিয়ে দেখে গায়ে একটা কম্বলও জড়ানো। তার মানে আর কিছু ভাবতে পারছে না মেয়েটা। আর চোখে একবার বেডের দিকে তাকায় মীরা। অতঃপর দেখতে পায় হুদম শরীরে উপর হয়ে শুয়ে আছে লোকটা। বাচ্চাদের টানো অবোধ শিশুর মতো বেঘরে ঘুমোচ্ছে। চোখ সরিয়ে নিল মীরা। আর তাকাতে যাচ্ছে না এই বেশরম লোকটার দিকে। আবার নিজের দিকে তাকিয়ে ওর মনে পড়ে গেল এখানে আসার আগে তার ভাইয়ার বলা কথাটা। বুঝলি মীরা, তুর্য একটা আস্ত খ্যাপাতে ছেলে। রাগ তার নাকের ডগায়, রেগে গেলে কাকে কি বলেছে এসবে তার হুঁশ থাকে না। মুখে যা আসে তাই বলে দেই। একটু ঠোঁট কাটা প্রকৃতির ছেলে, কিন্তু মনের দিক দিয়ে খুব ভালো, বিনা কারণে কাউকে কষ্ট দেয় না।
একভাবে ভাইয়ের মুখের দিকে চেয়ে শুধু শুনে চলেছে তার সদ্য স্বামীর সম্পর্কে। মাহির বোনকে একপাশ থেকে জড়িয়ে নিয়ে মাথার একপাশে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আমি জানি আমার কলিজাটা খুব লক্ষ্মী, সবার কথা শুনে। তবুও বলছি, তুর্যের কথা মতো চলবি, ওর কথার অবাধ্য হবি না। দেখবি তুর্য খুব ভালোবাসবে। আগের থেকেও দ্বিগুণ জোরে দরজায় করাঘাতে ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসে মীরা। আর ভাবে সে এখন কি করবে। তুর্যকে উঠাবে যদি রেগে যায়। ছোট ভাইয়া উঠেছো? অধৈর্য হয়ে পড়ে বুশরা। এবার গলায় আরো জোর দিয়ে ডেকে ওঠে, ছোট ভাইয়া শুনছো? চোখ পিটপিট করছে তুর্য। আসলে সে বুঝতে পারছে না এত সকাল সকাল তার বাদর বোনটা তার দরজার সামনে চেঁচাচ্ছে কেন। আস্তে করে সোজা হয়ে শোয় তুর্য। অতঃপর ডান দিকের দেয়ালের দিকে তাকালে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ওঠে। ঘড়িতে এখন 9:45 বাজে। তুর্য তাড়াহুড়ো করে এই পাশে থাকা টি শার্টটা পরে নেয়। অতঃপর দরজা খুলতে গেলে কিছু একটা মনে করে দরজার দিকে না গিয়ে মীরার দিকে পা বাড়ায়। এর সবই আর চোখে লক্ষ্য করছিল মীরা। হঠাৎই নিজেকে শূন্যে ভাসতে দেখে হকচকায় সে। সামনের উপরের দিকে তাকালেই দেখতে পায় তুর্যকে। বুঝতে পারে এখন সে তুর্যের কোলে। বিছানার উপরেই ধপ করে ফেলে দেয় মীরাকে। অতঃপর মুখ থেকে দুটো শব্দ বের করে বলে, শুয়ে পড়ো। তুর্যের কথায় আরো অবাক হয় মেয়েটা। আসলে তার সাথে হচ্ছে কি কিছুই বুঝতে পারছে না সে। খট করেই দরজা খোলার শব্দে হাঁপ ছেড়ে বাঁচে বুসরা। অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে এক নিঃশ্বাসে বলে, প্রায় 15 মিনিট ধরে ডেকে চলেছি তোমায়। ড্যাড তোমাদের দুজনকে ডেকে পাঠিয়েছে, তাড়াতাড়ি এসো, একসাথে ব্রেকফাস্ট করব। কথাগুলো বলেই এক মুহূর্ত দাঁড়ালো না বুসরা। ধপাধপ পা ফেলে চলে গেল সেখান থেকে। বুসরা চলে গেলে পুনরায় দরজা লাগিয়ে দেয় তুর্য। অতঃপর পেছন ফিরে মীরার দিকে তাকায়। সমস্যা কি? এতক্ষণ তো জেগেই ছিলে, ডাকুনি কেন? আর সবাইকে কি প্রমাণ করতে চাও আমরা ভালোবেসে বিয়ে করে আলাদা ঘুমাই? নির্বোধ একটা। একটু থেমে আবারও বলে, বেডে থাকতে না করেছি মানে এই নয় যে তুমি বারান্দায় ঘুমোবে। সোফাটা বেশ বড়, তোমার ভালো মতো হয়ে যাবে। আর শোনো, আশা করি রাতের কথাগুলো তোমার ভালোভাবে মনে আছে। আবারও বলছি, মনে রাখবে এখানে তোমার মেয়াদ মাত্র 3 মাস। আজই আমি লয়ারের কাছে গিয়ে কথা বলবো এই বিষয়ে। এখন যাও, ফ্রেশ হয়ে নাও, বেশি দেরি করবে না। ড্যাড আমাদের অপেক্ষাতেই আছেন। ড্যাডি, আর কত অপেক্ষা করব? আমার ভালো লাগছে না। দেখো গিয়ে, তোমার আদরের ভাগ্নে এখন করে ঘুমোচ্ছে। আমাদের বলে তার মনেই নেই। এক গাদা বিরক্ত নিয়ে বলে বছর 22-এর সুন্দরী মিলি। পরনে তার সাদা লং স্কার্ট, মাথায় হালকা আকাশি রঙের হিজাব পরা, মুখে কোনো রকম মেকআপের ছিটে ফোটা নেই। এই সাধারণেই তাকে অসাধারণ লাগছে। মামুনি, এখানে দাঁড়ানো আমাদের 5 মিনিটও হয়নি। এত অধৈর্য হলে হয়? দেখি আর এক। ওই তো মাহির বেটা এসে পড়েছে। শেষের কথাটা মাহিরকে আসছে দেখেই বলেন আহাদ সাহেব। কেমন আছোস? না মানে মামা, কোনো সমস্যা হয়নি তো আসতে? আর চোখে মিলির দিকে তাকিয়ে বলে মাহির, না না বেটা, কোনো সমস্যা হয়নি, চলো যাওয়া যাক। কিন্তু কারো গাল ফোলানো দেখে তো মনে হচ্ছে কতই না সমস্যার সম্মুখীন হয়েছে। ড্যাডি, মিলি অভিযোগের সুরে ডাকলে আহাদ সাহেব বলে, খুব হয়েছে, চলো, যা বলার বাড়ি গিয়ে বলবে। কি হয়েছে মীরামা, খাচ্ছ না কেন? জিজ্ঞাসা করেন জাহিদ চৌধুরী। মীরা একটা মলিন হাসি দেয়। অতঃপর জাহিদ চৌধুরীর দিকে চেয়ে অল্প করে খাবার নেয় মুখে। ছোট্ট তানহা বাদে সবাই ওর দিকেই চেয়ে আছে। কেউ আর চোখে তো কেউ সরাসরি, কেউ আর চোখে তো কেউ বা সরাসরি। এতে খুব অস্বস্তি বোধ করছে মীরার। একটা জরুরি কথা বলার ছিল সবাইকে। জাহিদ চৌধুরী কথাটা বলে একটু থামেন। অতঃপর ফেল বলতে শুরু করেন, তো যা বলছিলাম, তুর্জা আর মীরার বিয়ের ব্যাপারটা তো কেউ জানে না। তাই আমি চাইছি 1 সপ্তাহ পরে ওদের বিয়ের রিসেপশনটা করতে। তার কোনো দরকার ছিল না ড্যাড, এমনিতেই। তুর্যের কথা শেষ করতে দিলেন না। দরকার আছে। জাহিদ চৌধুরীর ছোট ছেলে বিয়ে করছে, আর সেটা কেউ জানবে না, এটা তো ঠিক না। আর তাছাড়া বিয়েটা কোনো ছেলে খেলা নয়, বিয়েই হয়, সেটা যেরকমই বা যেমন পরিস্থিতি হোক না কেন। একটু থেমেই আবারও বললেন, জীবনসঙ্গীর ব্যাপারটা মহান আল্লাহ তাআলার উপর থেকে ঠিক হয়। তাই তার অক্ষমতার কথা ভেবে মুখ ফিরিয়ে না নিয়ে
তার মধ্যে কি কি গুণ আছে তা দেখে সন্তুষ্ট থাকাই প্রয়োজন বলে মনে করি। কথাগুলো বলে নিজের স্ত্রী শান্তি চৌধুরীর পানে একবার তাকিয়ে চেয়ার থেকে উঠে গট গট করে নিজের ঘরের দিকে অগ্রসর হন জাহিদ চৌধুরী। সকাল থেকে ঘরে বসে থাকতে ভালো লাগছে না শান্তি চৌধুরী, তাই তো রান্নাঘরের দিকে পা বাড়ান। গিয়ে দেখেন তার মেয়ে ও বড় বৌমা কোনো একটা বিষয় নিয়ে ফিসফাস করছে। চুপি চুপি কি আলোচনা করছো তোমরা নিজেদের মধ্যে? আর আমাকে ডাকনি কেন? আজ দুপুরে কি খাওয়ার ইচ্ছে নেই নাকি? রুক্ষ মেজাজ নিয়ে ওদের দিকে এগিয়ে গেলেন শান্তি চৌধুরী। মিনমিন করে বলে তুর্যের বড় ভাবি তুলি। তোমরা যে দুজনেই এখানে, তাহলে আমার তানহা দিদিমণি কোথায়? মম, তানহা ছোট ভাইয়ের ঘরে। তার নাকি তার ছোট মাম্মামকে খুব পছন্দ হয়েছে। আমতা আমতা করে বলে বুসরা। শুনে কিছুই বলেন না শান্তি চৌধুরী, রান্নার কাজে লেগে পড়েন। ওনার এখন মন খারাপ। ওনার আদরের ছোট রাজপুত্র কাকে ধরে বিয়ে করেছে ভাবলেই তার রক্ত শূন্য হওয়ার উপক্রম। এই বাড়িতে অনেক কাজের লোক থাকা সত্ত্বেও রান্নাটা নিজেরাই করেন, কারণ তাদের বাড়ির কর্তা সাহেব কাজের লোকের হাতে রান্না খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আমি তোমার কে হই? বড়দের মতো প্রশ্ন করেন তুহিন, তুলির একমাত্র রাজকন্যা তানহা চৌধুরী। কত বড় পাকনা হলে এমন বড়দের মতো কথা বলতে পারে ভেবেই অবাক হয় মীরা। অবাক হয়ে ঘাড় কাত করে একটা শব্দ বের করে। হুম? কি হুম? তুমি পচা, আমার সাথে কথা বলছো না। কাদো কাদো মুখ করে বলে তানহা। ছোট্ট বাচ্চাটার ধারণা তার ছোট্ট মাম্মা তাকে পছন্দ করছে না, তাই তো কোনো কথা বলে না, শুধু এদিক ওদিক মাথা নাড়াচ্ছে আর মুখ দিয়ে হুম আর বের করছে। এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল তানহা। সে এখন তার মাম্মার কাছে অভিযোগ করবে। নিজের রুমে গিয়ে কাউকে দেখতে না পেয়ে এক ছুটে রান্নাঘরের দিকে দৌড় দেয় বাচ্চাটা। আরে আরে, কি হয়েছে আমার প্রিন্সেসের? এমন দৌড়াদৌড়ি কেন করছো? মাম্মা, ছোট্ট হৃদয়ে এক বুক কষ্ট নিয়ে ডেকে ওঠে তানহা। এবার ঠোঁট উল্টে কেঁদেই ফেললো। তারপর হিচকি তুলে বলতে শুরু করলো। ছোট মাম্মাটা পচা, আমার সাথে কথা বলে না, শুধু মাথা নাড়ে আর হাসে। মেয়ের এক বুক কষ্টটা কি নিয়ে তা বুঝতে পারে তুলি। মুচকি হেসে মেয়ের কষ্টটা নিবারণ করতে বলল। তোমার ছোট মাম্মাম কথা বলতে পারে না সোনা, কিন্তু তোমাকে এতগুলো ভালোবাসে আর কোনোদিন এভাবে বলবে না। ছোট মাম্মাম কষ্ট পাবে তো সোনা। থেমে যায় তানহার সব কান্না। অবাক হয়ে সে তার মাম্মার দিকে চেয়ে থাকে অনেকক্ষণ যাবৎ। অতপর অবাক হয়েই প্রশ্ন করে। ছোট মাম্মা কথা বলতে পারে না কেন? কথা বলার জন্য তোমার গলায় যেই মেশিনটা আছে সেটা তো তোমার ছোট মাম্মামের নেই, তাই তো কথা বলতে পারে না। আল্লাহ ছোট মাম্মাকে মেশিনটা দেয়নি? না তো। তাহলে আমি মাম্মাকে সলি বলে আসি। ওকে, যাও। এদিকে মীরা কেঁদেই চলেছে, ভাবছে সে আসলেই পচা, তাই তো সবাইকে সে কষ্ট দেয়। এখন 3 বছরের তানহাও বাদ গেল না। টুকরে কেঁদে ফেললো মীরা। ছোট মাম্মা, তানহার আওয়াজ শুনে চমকে উঠে সে। পেছনে ঘুরে দেখতে পায় তানহার মলিন মুখখানা। ছোট ছোট পায়ে তার দিকে এগিয়ে আসছে। সোফায় বসা মীরার কোলে উঠে পড়ে তানহা। অতপর ছোট্ট দুটো হাত দিয়ে তার গলা জড়িয়ে ধরে বলে, সরি মাম্মা, তানহা ভেরি ব্যাড। তানহার কাণ্ডে অবাক হয়ে যায় মীরা। অতপর ফিক করে হেসে দেয়। তুমি আমাকে ভালোবাসবে তো? দু হাতে গলা জড়িয়ে ধরে এই প্রশ্ন করে তানহা। তানহার প্রশ্নে মীরা মুচকি হাসে। অতপর পুচকিটার নরম গালে হামি এঁকে দিয়ে মাথা নাড়ে। এবার তানহাও ফিক করে হেসে দিয়ে বলে, তুমি খুব সুন্দর, আমার বন্ধু হবে? আবারও মীরা তার মাথাটা একপাশে কাত করে দেয়, যার অর্থ সে ছোট্ট তানহার বন্ধু হবে। ঘড়িতে এখন রাত 12টা বেজে 35 মিনিট। গভীর ঘুমিয়ে তলিয়েছে মিলি। হঠাৎই পেটের উপর ঠান্ডা কিছু স্পর্শ পেয়ে ঘুমের মধ্যেই কেঁপে ওঠে সে। ঘুমটা হালকা হয়ে যায় তার। বরাবরই মিলির ঘুম হালকা। গভীর ঘুমে থাকলেও যদি সামান্য কোনো আওয়াজ তার কানে আসে তবে সে জেগে যায়। আর এখানে তো সরাসরি স্পর্শ পেয়েছে। পেটের উপরে ঠান্ডা স্পর্শটা ক্রমশ কোমরের একপাশে গিয়ে পৌঁছায়। এক টান দিয়ে একটা শরীরের সাথে মিশিয়ে নেয় কেউ একজন। অতপর ব্যক্তিটি মিলির ঘাড়ে মুখ ডুবিয়ে দেয় আর শক্ত করে জড়িয়ে ধরে।
ঘুমের দেশে পাড়ি জমায়। মিলির গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। মিলির গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। ঠোঁটে খেলে যায় তার ছেলের হাসি। ঘুমের ভান করে ওভাবেই থাকলো মেয়েটা, কিন্তু ব্যক্তিটি জানতেও পারল না যে এই নারীটি তার কার্যকলাপ সম্পর্কে আগে থেকেই অবগত। আজানের মিষ্টি ধ্বনি কানে আসে। ঘুম ভেঙে যায় মিলির। পাশে তাকাতেই দেখতে পায় জায়গাটা ফাঁকা। ডুকরে কেঁদে ফেলে সে। বিড়বিড় করে বলে, রাতে কি তবে স্বপ্ন দেখলাম? না না, ওটা স্বপ্ন হতে পারে না। তা না হলে এমন গভীর অনুভূতি কেন হয়েছিল? থাকবো না এখানে, আজই বলবো ড্যাডিকে যাওয়ার জন্য। ড্যাডি না গেলে না যাবে, আমি একাই চলে যাব। জানলার পর্দা ভেদ করে রবি মামার তেজি কিরণ এসে পড়ছে মীরার চোখে মুখে, যার ফলস্বরূপ চোখ মুখ কুচকে যায় তার। পিটপিট করে আঁখি জোড়া খুলতে তা শীতল হয়ে যায়। সামনে তার শখের পুরুষটিকে দেখে ওষ্ঠ জোড়ার মাঝখানে সামান্য ফাঁক রেখেই বেঘরে ঘুমোচ্ছে লোকটা। মীরা তার তৃষ্ণাত চক্ষু জোড়া জুড়িয়ে নেয় স্বামীর ঘুমন্ত বদনখানা দেখে। এটাই যে তার মোক্ষম সময়, তাই পুরো দমে লুফে নিতে ভুলল না সে। হেসে ফেলে মীরা নিজের করা এহেন কার্যে। অতঃপর আবারও তার দৃষ্টি সামনে স্থির রাখে। তুর্যের সামনে সিল্কি চুলগুলো কপালে পড়ে আছে এলোমেলো হয়ে। মীরার ইচ্ছে হয় কাছে গিয়ে মানুষটার চুলগুলো হাত দিয়ে সযত্নে সেট করে দিতে, কিন্তু তার এই ইচ্ছে যে ঘোর অন্যায়। তাই তো সে তার এই ইচ্ছেটাকে দমিয়ে রাখে। দৃষ্টি সরিয়ে আর একটু নিচে নামতেই পুরো জমে যায় সে। একটা শুকনো ঢোক গিলে দৃষ্টি সরিয়ে আবারও আর চোখে দেখে নেয় কাত হয়ে ঘুরন্ত মানুষটার উন্মুক্ত লোমশ বুকটা। এই বেশরম লোকটার একটু শরম যদি থাকতো, তবে মেয়েটাকে আর বারবার এমন লজ্জায় পড়তে হতো না। সকাল সকাল এই লোকটার বেশরমগিরিতে লজ্জায় পরিমরি অবস্থা তার। লোকটা কি মনে থাকে না যে সে এখন একা নয়, একজন মেয়ে এই রুমে থাকে? আর কিছুই ভাবতে পারছে না মীরা। এক লাফে তার সোফা নামক বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে যায়। নতুন জায়গায় রাতে ঠিকঠাক ঘুম না হওয়াতে সকাল সকাল উঠতে বেশ ব্যাগ পোহাতে হচ্ছে তাকে। বড় বৌমা, তুমি কি একাই এইবারের বউ যে তোমাকে একাই সব দায়িত্ব পালন করতে হবে? আর একজনের যে মুখে কথা নেই তা তো জানি, কিন্তু হাত পাও যে অকেজো তা তো জানতাম না। নাকি বাবা মায়ের অনুপস্থিতিতে বাড়িটা শেখায়নি যে শ্বশুরবাড়িতে টুকটাক কাজে হাত লাগাতে হয়? শাশুড়ি মায়ের এমন কথাবার্তায় বিরক্ত হয় তুলি। তার একদম ভালো লাগছে না শাশুড়ির এমন পটর পটর। সমস্যা কি মহিলা? সে তো করছে সব ভালো মনে। তাহলে মনে মনে এসব ভেবেই নরম সুরে শাশুড়ি মাকে কিছু উচিত কথা শোনাবে বলে সামনের দিকে চোখ তুলে তাকালে দরজার কাছে ছলছল নয়নে থাকা মীরা দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। শাশুড়ি নামক মহিলাটা যে সেই প্রথম দিন থেকে মেয়েটাকে কথা শুনিয়ে চলেছে, এটা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে তুলি। অতঃপর শাশুড়ি মায়ের উদ্দেশ্যে বলে, তা কেন হবে মা? আমি কেন একা খাটতে যাব এই সংসারে? এটা আমার একার সংসার নাকি? আমি যেমন এই বাড়ির বউ, মীরাও তেমন চৌধুরী বাড়ির ছোট বউ। তাই আমরা দুজনে সব মিলেমিশে করব, আপনিও তো চিন্তা করবেন না। অতঃপর মীরাকে বলে, কি মীরা, পারবে না আমার হাতে হাতে টুকটাক কাজ করে দিতে? আর যদি না পারো, ডোন্ট ওয়ারি, আমি তোমায় শিখিয়ে দেব। মুচকি হেসে বলে তুলি। তুলির কথায় মীরার ঠোঁটের কোণে হালকা হাসির দেখা মেলে। শাশুড়ি মায়ের দিকে একবার তাকিয়ে ফের তুলির দিকে চোখ ফিরিয়ে আঁখি জোড়া মুছে নিয়ে মাথাটা উপর নিচ করে। তুলির কথাগুলো শান্তি চৌধুরীর কাছে আদিক্ষেতা ছাড়া কিছুই মনে হলো না। এসব দেখে শুনে তিনি ভেতরে ভেতরে ফুঁসে উঠলেন। বড় বৌমার প্রতি বেশ ক্ষোভ জন্মলো মনে, তবে মুখে কিছু বললেন না। পা চালিয়ে চলে গেলেন সেখান থেকে। তা দেখে তুলি দীর্ঘশ্বাস ফেলে। অতঃপর পুরোপুরি মীরার দিকে ঘুরে দাঁড়িয়ে বলে, তোমার বিষয়ে অনেক কিছুই জানা হয়নি আমার, কিন্তু তবুও আমি জানি। তুলির কথা শুনে ফেলফেল করে তাকিয়ে থাকে মীরা। মীরার অবস্থা দেখে হো হো করে হেসে ওঠে তুলি। অতঃপর মীরার গাল দুটো টেনে দিয়ে বলে, এই যে অবাক হলে গোল গোল চোখ করে তাকিয়ে থাকো, এটা জানি। তুমি দেখতে খুব মিষ্টি, এটা জানি। খুব তাড়াতাড়ি সবাইকে আপন করে নাও, এটাও জানি। কথাগুলো বলে আবারও হেসে ফেলে তুলি। এই নাও, এটা ধরো, গিয়ে তোমার জনাবকে দিয়ে এসো। ওনার আবার সকাল সকাল কফি না হলে চলে না, এখন তো আরও চলবে না। এক চোখ টিপ দিয়ে মজার সুরে বলে তুলি।
আমি মজা করছি না ড্যাডি, সত্যি সত্যি ফিরে যাচ্ছি। আর তার ব্যবস্থা তুমি তাড়াতাড়ি করবে। ব্রেকফাস্ট টেবিলে মিলির মুখে এমন অনাকাঙ্ক্ষিত কথা শুনে অবাকের চরম চূড়ায় পৌঁছে যায় মামা ভাগ্নেতে। হঠাৎই মেয়েটার কি হলো, দুজনের মধ্যে কেউই বুঝতে পারছে না। এবার নিজের অবাককে সাইডে রেখে মুখ খুলে মাহির। সমস্যা কি মিলি? কালই তো এলি, আবার এর মধ্যে যাই যাই কেন করছিস? কেন? আমি আমার নিজের বাড়ি যেতে চাই, এতে সমস্যা কি হবে? আর বাই দ্য ওয়ে, আমি নিজের বাড়ি ছাড়া কোথাও কমফোর্টেবল না। তবে এটা কি তোর পরের বাড়ি মনে হয়? দাঁতে দাঁত চেপে বলে মাহির। তার প্রচুর রাগ লাগছে। সামনে বসা তার মতে বেয়াদব মেয়েটাকে ঠাটিয়ে একটা চর দিতে ইচ্ছে করছে। নিজের বাড়িও তো না। মিলির একরোখা জবাব। মাহির আর কিছুই ভাবতে পারছে না। এই মেয়ে সাহস দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে। কিছু না বলে চেয়ার ছেড়ে উঠে পড়ে মাহির। অতঃপর সামনে সাজানো খাবারগুলো একটানে উল্টে দিয়ে গট গট করে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। দিলি তো ছেলেটার খাওয়ার 12টা বাজিয়ে। একটু থেমে আবারও বলেন আহাদ সাহেব। বসে না থেকে খেয়ে নে, চিন্তা নেই, দেখছি না কি করা যায়। কোনো দেখা দেখি লাগবে না, যাচ্ছি না আমি। এক মুহূর্ত আর দাঁড়ালো না মিলি। এক ছুটে নিজের ঘরে চলে গেল। আর এদিকে মাথায় হাত দিয়ে বসে আছেন আহাদ সাহেব। উনি বোঝার চেষ্টা করছেন আসলে কেসটা কি হলো। কফির মগ নিয়ে 5 মিনিট যাবত এই আছে মীরা, কিন্তু সামনের লোকটা চুল ঠিক করতেই ব্যস্ত। তার পাশে যে কেউ দাঁড়িয়ে আছে সেদিকে জনাবের খেয়ালই নেই। আর চোখে পাশে দাঁড়িয়ে থাকা সুন্দরী রমণীর দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয় তুর্য। অতঃপর তার গম্ভীর্য বজায় রেখেই বলে, কি ব্যাপার, এভাবে পাশে এসে দাঁড়ানোর মানে কি? তুর্যের প্রশ্নে হাতে থাকা কফির মগটা বাড়িয়ে দেয় মীরা। অতঃপর চোখ দিয়ে ইশারা করে মগটা নিতে। কিছু না বলেই মগটা নিয়ে তাতে চুমুক বসায় তুর্য। আবেশে চোখ বুজে নেয়, এখন এটারই প্রয়োজন ছিল তার। আর তা মুগ্ধ নয়নে চেয়ে দেখছে মীরা। মাত্র 3 মাস, কিন্তু তার কাছে অনেকটা সময়। এই সময়টুকুতে চোখের তৃষ্ণা মিটিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে সে। মুচকি হাসে। এই লোকটার প্রেমে যে কতটা পাগল সে তা কল্পনার বাহিরে। হোয়াট? এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? আই নো আই এম ভেরি হ্যান্ডসাম, তাই বলে তুমি তার প্রমাণ দেবে? তুর্যের কথায় অপ্রস্তুত হয়ে পড়ে মীরা। মুহূর্তেই তার পান পাতার ন্যায় মুখশ্রীতে লাল আভা ছড়িয়ে পড়ে। নয়নজোড়া এদিক সেদিক করে। ঠিক সেই মুহূর্তে তুর্যের মুঠোফোনটা বেজে ওঠে। তুর্য একবার তার দিকে তাকিয়ে তারপর বেডের উপরে থাকা ফোনের দিকে পা বাড়ায়। হাফ ছেড়ে বাঁচে মীরা। বেডের উপর থাকা ফোনের দিকে পা বাড়ালে হাফ ছেড়ে বাঁচে মীরা। এই যাত্রায় বোনের হার্ট অ্যাটাকটা হওয়া থেকে বাঁচিয়ে নিল মাহির। হ্যাঁ, ফোনটা মাহিরই করেছে। এদের কথার ধরন শুনে বুঝতে পারে মীরা সে আর এখানে দাঁড়ালো না। এই লোক যে চরম লেভেলের ঠোঁটকাটা, আবার কি না কি বলে বসে। তার থেকে সে এখান থেকে যাওয়াই শ্রেয় বলে মনে করলো। বল, কি ঘটনা ঘটিয়েছিস? হোয়াট? আমি? তোর মনে হচ্ছে আমি কিছু ঘটিয়েছি? অবশ্যই, নয়তো অফিস ফেলে আমার কেবিনে কেন? তার মানে তুই খুশি হোসনি আমি এসেছি দেখে? হুম। আমি রেগে যাচ্ছি তুর্য। আমার হাত নিষ্পিস করছে তোর নাক ফাটানোর জন্য। কুল ইয়ার, এত হাইপার হচ্ছিস কেন? তোর এই তিরিং বিরিংয়ের জন্য আমি না তোর মাথাটা ফাটাই। হঠাৎই ঝনঝন শব্দে কিছু একটা পড়ায় ওরা দুজন পেছনে ফিরে তাকায়। দেখতে পায় রিজু নামের ছেলেটা দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। আর তার সামনেই পড়ে রয়েছে চূর্ণ বিচূর্ণ অবস্থায় কাচের ফুলদানিটা। তাদের আর বুঝতে বাকি থাকে না যে ছেলেটা তাদের কথোপকথন শুনে ভয় পেয়েছে, তাই এই অবস্থা। দুজনেই দীর্ঘশ্বাস ফেলে। মাহির ভাবে তাদের সেই ইংরেজি স্যার ঠিকই বলেছিল, আসলে ওরা দুজনেই এক একটা গুন্ডা, কেউ কারো থেকে কম নয়। স্যার, আমরা আলাদা বসবো না, আমরা একসাথেই বসবো। হ্যাঁ, তোমাদের একসাথে বসাই আর তোমরা আবারও ঝগড়া করো। ঝগড়া করছিলাম না স্যার, আমরা তো কথা বলছিলাম। আমরা তো বেস্ট ফ্রেন্ডস, আর বেস্ট ফ্রেন্ডের সাথে তো ঝগড়া করতে নেই। দুজন বাচ্চা ছেলে একসাথে বলে ওঠে, তোমরা দুজনেই এক একটা গুন্ডা, কেউ কারো থেকে কম না। কথাগুলো বলে এর আগে গজগজ করতে করতে সেদিকে চলে যান ইংরেজি স্যার। রিজু, তোকে বলেছিলাম না মাহির আমি বেস্ট ফ্রেন্ডস, আর ও একটু গুন্ডাই বুঝলি। যা, এবার 2 কাপ স্পেশাল কফি নিয়ে আয়। তুর্যের কথাই ভাবনার ছেদ ঘটে মাহিরের। নিজের ভাবনা থেকে বেরিয়ে ভ্রু কুচকে তুর্যের দিকে তাকায়। স্যার, আপনারা কেউ কারো থেকে কম নন, দুটোই এক। বলে দৌড় দেয় রিজু। তুর্য ভেবাচাকা খায়। তা দেখে বক্র হাসে মাহির।
রিজুকে তুর্য ছোট ভাইয়ের নজরেই দেখে। তার পুরো নাম রেজওয়ান খান। অত্যন্ত মেধাবী ছাত্র সে। তুর্য যে মেডিকেলের ডাক্তার, সেই মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্র রিজু। গত বছর সড়ক দুর্ঘটনায় রিজুর বাবা মারা যান। বাবার মৃত্যু তাকে দিশেহারা করে দিয়েছিল, মাটি চাপা দিয়েছিল নিজের স্বপ্নকে, ছেড়ে দিয়েছিল মেডিকেল কলেজ। বাবা ছাড়া যে তার স্বপ্ন ব্যর্থ, বাবাই যে তাদের একমাত্র রোজগারের পথ ছিল, আর সেই পথই যে চিরতরে বন্ধ হয়ে যায়। তাই তো সমস্ত মেধাকে পেছনে ফেলে একটা শপিং মলে কাজে লেগে পড়ে ছেলেটা, যাতে করে তাদের মা ছেলের পেটটা অন্তত চলে। কিন্তু মহান আল্লাহ তাআলা চেয়েছিল বলেই রিজু ছেলেটা তার স্বপ্ন পূরণ করুক। তাই তো তিনি ফেরেশতার মতো ডক্টর তুর্যকে পাঠান তার কাছে। স্কুল কলেজে ভালো ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকদের এক আলাদাই টান থাকে, আর সেই টানেই হয়তো রেজওয়ান খান প্রতিনিয়ত ক্লাস মিস দিলে তুর্য খোঁজ লাগায়। অতপর খোঁজ নিয়ে জানতে পারে তার বিপর্যস্ত এই কথা। তুর্য রিজুর সাথে সরাসরি দেখা করে, অতপর তাকে পড়াশোনা কন্টিনিউ করার কথা বলে, কিন্তু সরাসরি তখনই ছেলেটা তাকে না করে দেয়। এদিকে তুর্য নাছোড়বান্দা। সেদিন তুর্য চলে আসে ঠিকই, তবে রিজুকে একটা দুর্দান্ত প্রস্তাব দিয়ে আসে। প্রস্তাবটা ছিল এমন যে রিজু চাইলেই তুর্যের কাছে পড়াশোনার ফাঁকে পার্ট টাইম জবও করতে পারবে, যা তার ও তার মায়ের অনায়াসে পেট চলে যাবে। আর সবচেয়ে বড় কথা সেটা হলো তুর্য চৌধুরী তার পড়াশোনা যাবতীয় খরচ দেবে, তবে সেটা ধার হিসেবে, এবং পরবর্তীতে সে একজন সফল ডাক্তার হয়ে গেলে তার বেতনের অর্ধেকাংশ করে তুর্যকে পরিশোধ করতে হবে। রিজুর পরিচয় পর্ব শেষ। অনেক হয়েছে মাহির, এবার মেইন পয়েন্টে আয়। বল, মুড অফ কেন? সিঙ্গেল জীবন কি আর ভালো লাগছে না নাকি? শেষের কথাটা একটু টেনে বলে এক চোখ টিপ মারে তুর্য। এতে মাহিন চোখ রাঙিয়ে তাকায় তুর্যের দিকে, হতপর বলতে শুরু করে। গভীর রাত, বাড়ির সবাই ঘুমে মগ্ন। তুর্য কলিং বেল না বাজিয়ে নিজের কাছে থাকা এক্সট্রা কি দিয়ে দরজা খোলে, অতপর পুনরায় দরজা আটকে সোজা নিজের রুমে চলে যায়। আজ সারাদিন 2 বন্ধু একসাথেই ছিল তারা। তুর্য নিজ কক্ষে প্রবেশ করেই দেখে ড্রিম লাইট জ্বালানো, তাই সে সর্বপ্রথম বড় লাইটটা জ্বালায়। অতপর তার দৃষ্টি রাখে সোফাতে, আর সঙ্গে সঙ্গেই কাশি উঠে যায়। চোখ খিচে বন্ধ করে নেয়। একটা শুকনো ঢোক গিলে আবারও সেদিকে তাকায়। সোফার একদম কাছে গিয়ে মীরার পা থেকে পেট পর্যন্ত থাকা পাতলা কম্বলটা গলা পর্যন্ত টেনে দেয়। অতপর একটা দীর্ঘশ্বাস ফেলে মীরার মাথার কাছে ফ্লোরে বসে পড়ে। বিড়বিড় করে বলে, নির্বোধ, এত বড় গলার জামা কে পরে? নাকি সবাই আমাকে ইমপ্রেস করার ধান্দা? তুর্যের দৃষ্টি নিবদ্ধ মীরার প্রতি। কি মায়া তার এই মুখে। পান পাতার ন্যায় ছোট্ট মুখখানাতে মন আল্লাহ তাআলা মায়া যেন ঢেলে দিয়েছে। হঠাৎই ঘুমের ঘোরে মীরা তার চোখ মুখকে কুঁচকে নেয়। সামনের চুলগুলো চোখের উপরে এসে পড়ছে তার। ঘুমের মধ্যেই সে মহাবিরক্ত। হয়তো মেয়েটা জাগনা অবস্থায় থাকলে একটা ফু দিয়ে তা সরিয়ে দিত, কিন্তু সেটা এখন হওয়ার সম্ভাবনা নেই। মেয়ে তো ঘুমে বিভোর। তুর্য তার ডান হাতের তর্জনী দিয়ে ঠেলে সেগুলো মেয়েটার কানে গুঁজে দেয়। অতপর তার হাতটা নিয়ে রাখে মেয়েটার মুখে। গালের এক পাশে কাটা দাগটা এসে থেমেছে ঠোঁটের কোণে, সেখানে হাত বুলিয়ে দেয় তুর্য। না, মেয়েটার সৌন্দর্য কমেনি একটু। এই সামান্য দাগটা তার সৌন্দর্য কমাতে পারেনি। এই কোমল গণ্ড দেশে সে ব্যথা দিয়েছিল তাদের বিয়ের প্রথম রাতে। আখিজোড়া বন্ধ করে নেয় তুর্য। তার মনে পড়ে যায় সেদিন সেই মায়াবী ভীতিবদখানি। আসলেই সে মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। আচমকা বসা থেকে উঠে পড়ে তুর্য। অতপর বড় বড় পা ফেলে ওয়াশরুমের ভেতরে প্রবেশ করে। এত রাতে এই অসময়ে শাওয়ার নিচ্ছে তুর্য চৌধুরী। তার এখন মাথা গরম, রাগে তার সারা শরীর জ্বালা করছে। এই মুহূর্তে তার সব থেকে বেশি রাগ লাগছে তার প্রাণপ্রিয় বন্ধু মাহিরের উপর। কেন 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 মাহির? সব জানা সত্ত্বেও কেন করলি এমন? কেন বাধ্য করলি ওকে বিয়ে করতে? কথাগুলো বলতে বলতেই দেয়ালে গায়ের শক্তি দিয়ে ঘুষি মারে তুর্য, যার দরুন হাতের আঙ্গুলগুলো থেতলে যায়, আর দাঁড়িয়ে থাকার শক্তি নেই শরীরে। ধপ করেই বসে পড়ে সেখানে। মনে করতে থাকে ক্যাফেতে বসে তার আর মাহিরের কথোপকথন। কি এমন দরকারি কথা যে ফোনে বলা যাবে না? বল তাড়াতাড়ি, সময় নেই বেশি। টিফিনের পরের ক্লাসটা আমার। তাড়া দিয়ে বলে তুর্য। তুর্য, বল, শোনার জন্যই তো এত এত কাজ ফেলে এসেছি। আজাইরা না বকে মেইন পয়েন্ট থেকে বলবি। নে শুরু কর। তুর্য মীরা কয়েকজনকে পছন্দ করে,
বয়স কত ওর? এই তো 18 শেষ হয়ে 19-এ পড়েছে। এই বয়সে পছন্দের কি বোঝে? খুব পেকেছে না? এখন সোজা বাড়ি যাবি, আর তোর আদরের কলিজার কানের নিচে দুটো দিবি। দেখবি মাথা থেকে সব ভূত বেরিয়ে গেছে। তুর্য, এভাবে বলিস না প্লিজ। আমার বোন আর সবার মতো না। হোয়াট ডু ইউ মিন বাই সবার মতো? মাহির, বোঝার চেষ্টা কর, এটা ওর আবেগের বয়স। আর আজ যেটা ও পছন্দ বলে মনে করছে সেটা সেটা কাল পর্যন্ত তার পছন্দের তালিকায় নাও থাকতে পারে। সেটা আমি মানি না। এতটুকু আমি চিনি আমার বোনকে। সহজে ওর কিছু পছন্দ হয় না, আর যেটা পছন্দ করে সেটা মন থেকে করে। তাহলে আর কি করার? বিয়ে দিয়ে দে তার সাথে, যাকে তোর বোন চায়। কিন্তু মীরা যে কথা বলতে পারে না। ওহ স্টপ মাহির, তোর ফালতু কথা রাখ। তার মানে তার সাথে মীরার বিয়েটা দেওয়াই যায়? অবশ্যই। এবার যেন হাফ ছেড়ে বাঁচে মাহির। তার চোখে মুখে খেলে যায় তৃপ্তির হাসি। অত্যাধিক আনন্দে তার সারা শরীর মৃদু কাঁপছে। সে বুঝতে পারে এই কম্পন প্রচুর পরিমাণের এক্সাইটমেন্টের কারণে। নিজের এক্সাইটমেন্টগুলো চেপে রেখে তুর্যের দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় মাহির। এতে বেশ অবাকই হয় তুর্য, তবে কিচ্ছু বলে না। মীরাকে তুই বিয়ে করে নে তুর্য, দেখবি তুই ঠকবি না। আর 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 কি কি উল্টাপাল্টা বকছিস? মাথা ঠিক আছে তোর? তুর্য প্লিজ, ভাই আমার, বোঝার চেষ্টা কর। মীরা তোকে পছন্দ করে, তুই ওকে বিয়ে করে নে। অসম্ভব। আমি মীরাকে? পাগল হয়ে গেছিস? তোরা দুই ভাই বোন। মাহির, মীরা ছোট মেয়ে, ওর ভাবনাতে এসব আসতেই পারে, কিন্তু সব জানা সত্ত্বেও তুই এসব কিভাবে বলছিস? আমি জাস্ট অবাক হচ্ছি তোর বাচ্চামো দেখে। তার মানে তুই বিয়েটা করবি না? না। চল ঠিক আছে, মীরাকে সামলানোর জন্য মামা মিলি দুজনেই আছে, হয়তো আমি থাকবো না। কথাটা শেষ করতে পারল না মাহির, তার আগেই নাকের উপরে কারো বলিষ্ঠ হাতের ঘুষি এসে পড়েছে, যার ফলস্বরূপ তার নাক দিয়ে গরম তাজা রক্ত বেরিয়ে আসে। তবে উপর থেকে কিছুই বোঝা যায় না। মাহিরের বুঝতে বাকি থাকে না শক্ত হাতের মালিককে। সে জানতো এমন কথার পরিপ্রেক্ষিতে তার অবস্থা এমনই হওয়ার ছিল। তুর্যর দিকে তাকিয়ে একটা অমায়িক হাসি উপহার দেয় মাহির, যার ফলস্বরূপ দ্বিগুণ রেগে যায় সে। চোখ মুখ লাল হয়ে গেছে তুর্যের। রাগের চোটে তার সারা শরীর থরথর করে কাঁপছে। আর বসে থাকতে পারে না সে। উঠে পড়ে চেয়ার ছেড়ে মাহিরকেও টেনে তোলে। অতঃপর তার গলার ধরে হিসিয়ে বলতে শুরু করে, আই হেট ইউ মাহির আহমেদ খান। কোনোদিনও বুঝিসনি আমাকে, এখনো বুঝলি না। একটু থেমে ডান হাতের তর্জনীর আঙ্গুলটা বুকের বাঁ পাশটায় ঠেকিয়ে বলে, এখানটায় লাথি মেরে চলে গেছে সে। একটা বারের জন্য আমার কথা ভাবেনি। আবেগ ছিলাম আমি তার, কম বয়সের ভালোবাসা, যা আস্তে আস্তে ফিকে হতে দেরি লাগেনি। আর কিছু বলতে পারে না তুর্য। এক ধাক্কা দিয়ে ফেলে দেয় মাহিরকে তার পূর্বের সিটে। অতঃপর চলে আসতে নিয়েও দাঁড়িয়ে পড়ে। নিজ গাম্ভীর্য বজায় রেখে বলে ওঠে, রাজি আমি। সন্ধ্যার সময় কাজী অফিসে চলে আসিস তোর বোনকে নিয়ে। এক মুহূর্ত সময় নষ্ট করে না তুর্য, চলে যায় সেখান থেকে। পারবে না সেই ছেলেটাকে কষ্ট দিতে। হাজারো দূরত্ব এদের মধ্যে থাকলেও মনের দূরত্ব কখনোই ছিল না তাদের। তাই তো আলাদা আলাদা কলেজে পড়েও, এমনকি নিজ নিজ কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও তারা জিগরি দোস্তি রয়ে গেল। চোখ খুলে উঠে দাঁড়ায় তুর্য। অতঃপর ভেজা কাপড় ছেড়ে কোমরে একটা টাওয়াল পরে নেয়। হাত বাড়িয়ে আরেকটা টাওয়াল নিয়ে সেটা দিয়ে নিজের মাথার চুল মুছতে গিয়ে নাকে একটা মিষ্টি মেয়েলি ঘ্রাণ পায়। আবেশে চোখ বন্ধ হয়ে যায় আপনা আপনি। এভাবে বেশ কিছু সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু সেদিকে কোনো রকম খেয়াল নেই তার। এখন আর রাগ লাগছে না তুর্য। এই মিষ্টি ঘ্রাণটা যেন তার কাছে ম্যাজিকের মতো কাজ করছে। এত এত রাগ ক্লান্তি যেন নিমিষেই দূর হয়ে গেল। তার সারা শরীরে অদ্ভুত প্রশান্তিদায়ক তরঙ্গ খেলে যায়। তুর্য টাওয়ালটা চোখের সামনে ধরে। অবাক হয় সে। হৃৎপিণ্ড তরাক করে উঠে তার। এটা তো তারটা নয়। তার মানে রোজরা কুচকে যায় তার। বিড়বিড় করে বলে, মেয়েটা কোন সাবান শ্যাম্পু ইউজ করে? কই, তারটায় তো এত মিষ্টি ঘ্রাণ নেই। গভীর ঘুমে আচ্ছন্ন মীরা। হঠাৎই মুখের উপরে তরল কিছু পড়তেই নাক মুখ কুচকে নেয় সে। অতঃপর পিট করে চোখ খুলে দেখতে পায় তার সামনে অর্ধনয়ে দাঁড়িয়ে তুর্য চৌধুরী। তার দিকেই বাড়ির মেন ফটকে পা দিতেই মনটা খারাপ হয়ে যায় মাহিরের। এত রাত করে বাড়ি ফিরেনি সে কখনো।
যত ব্যস্ততার মধ্যে দিয়ে যাক না কেন 9টার মধ্যেই ফেরার চেষ্টা করে। তার কলিজাটা যে না খেয়ে অপেক্ষা করতো তার জন্য। মুচকে হাসে মাহির। তার ছোট্ট বোনটা যে আজ কত বড় হয়ে গেছে, কিন্তু তার কাছে তো কিছুরে আবদার করে না। লাস্ট কবে আবদার করেছে ভাবতে থাকে মাহির। হ্যাঁ, মনে পড়েছে। 13 বছর বয়সে তার কলিজাটা তার কাছে লাস্ট আবদার করেছিল লং ড্রাইভে যাবে বলে, কিন্তু সে তো যায়নি। সে তো নিয়ে যায়নি। বাবাকে সাথে করে যেতে বলেছিল, কিন্তু কেন সে নিয়ে যায়নি? সে গেলে হয়তোবা তার বাবা বেঁচে থাকতো। তার বোনের তোতা পাখির ন্যায় কথাগুলো সারা জীবনের জন্য হারিয়ে যেত না। কিছু ভাবতে পারছে না মাহির। ওখানেই হাঁটু গেড়ে বসে কান্নায় ভেঙে পড়ল। এতক্ষণ যাবৎ সবটাই খেয়াল করছিল মিলি নিজের রুমের বারান্দা থেকে, কিন্তু মাহিরের এরূপ অবস্থার কারণ খুঁজে পায়নি সে। তাই তো দেরি না করে এক ছুটে নিচে নেমে আসে। আস্তে আস্তে মাহিরের দিকে এগিয়ে যায়। সে নিজেও বসে পড়ে মাহিরের মতো করে। মাহিরের লাল লাল চোখের সামনে তাকিয়ে দেখে মিলিকে। কিছু বলতে যাবে তার আগে ঠোঁটের উপরে আঙ্গুল চেপে ধরে মিলি। বলে, ইস, আওয়াজ বের করে। অনেক রাত হয়েছে, তোমার ঘুমের প্রয়োজন। বলে দুহাত দিয়ে টেনে তুলল মাহিরকে। 6 ফুটের স্বাস্থ্যবান শরীরটাকে তুলতে বেশ বেগ পেতে হলো তাকে। মাহিরকে বিছানায় শুয়ে দিয়ে চলে আসতে নিলে তার হাতে টান পড়ে। পেছনে ফিরে দেখে মানুষটা তার দিকেই তাকিয়ে আছে। তার চোখে রয়েছে হাজারো ভয়, কাউকে পেয়ে হারানোর ভয়। আজকে রাতটা আমার কাছে থেকে যায় না মিলি, বুকের এখানটায় বড্ড জ্বালা করে। বুকের বাঁ পাশটা দেখিয়ে বলে মাহির। না করতে পারে না মিলি। এই মানুষটাকে যে এভাবে দেখতে পারবে না সে। তাই তো নিজের পাহাড় সমান অভিমানগুলোকে সাইডে রেখে শুয়ে পড়ল মাহিরের পাশে, মাঝে অনেকটাই জায়গা ফাঁকা রেখে। কিন্তু মিলিকে অবাক করে দিয়ে তার বুকে মাথা রাখে মাহির। অতপর মাথাটা খানিকটা তুলে মেয়েটার থুতনিতে হালকা করে উষ্ঠের উষ্ণ স্পর্শ ছুঁয়ে দেয়। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে একটা শান্তির ঘুমের উদ্দেশ্যে। এদিকে মিলি নিজের ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে। দেখাবে না কাউকে তার এই অশ্রু, এগুলো একান্তই তার। গভীর ঘুমে আচ্ছন্ন মীরা হঠাৎই মুখের উপরে তরল কিছু পড়ায়। নাক মুখ কুঁচকে নেয় সে। পিটপিট করে চোখ খুলতেই দেখতে পায় তার সামনে অর্ধনগ্ন দাঁড়িয়ে আছে তুর্য চৌধুরী। তার দিকেই তাকিয়ে আছে। চোখ বুঝে অন্যদিকে পাশ ফিরে শুয়ে পড়ে মীরা আর ভাবতে থাকে, এই বেসরম লোকটা তার স্বপ্নের মধ্যেও কেমন ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে মীরার কাণ্ডে হকচকিয়ে যায় তুর্য। সে যে সামনে দাঁড়িয়েছে সেটা দেখেও ভাব নিয়ে পাশ ফিরে শুয়ে পড়লো মেয়েটা। এতে নিজের আত্মসম্মানে লাগে তুর্যের। তাই তো হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে শোয়া থেকে উঠে বসালো তাকে। অতপর বলতে শুরু করলো, এই মেয়ে, সমস্যা কি? কাকে ভাব দেখাও তুমি? আই অ্যাম তুর্য চৌধুরী। আমাকে ভাব দেখানোর আগে অন্তত 10 বার ভাববে। আরো অনেক কথা শোনাতে চেয়েছিল তুর্য, কিন্তু মেয়েটা নয়নজোড়া এদিক ওদিক করাতে থেমে যায়। ভাবতে থাকে মীরার অস্থিরতার কারণ। অতপর নিজের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে মীরার হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। পুনরায় গলায় গম্ভীর্যতা বজায় রেখেই বলল, আমার নিজের রুমে আমি যেভাবে খুশি সেভাবে থাকতে পারি। কারো অসুবিধা হলে সেটা তার সমস্যা। বাই দ্য ওয়ে, তোমার টাওয়েলটা আমার টাওয়েলের কাছে কেন রেখেছিলে? ভুলে তোমারটা ইউজ করে ফেলেছি। ওটা দিয়ে কি বিশ্রী গন্ধ বেরোচ্ছিল। ছি, কি সাবান শ্যাম্পু ইউজ করো তুমি? সেই বিশ্রী গন্ধটা আমার নাক থেকেই যাচ্ছে না। অপরাধীর ন্যায় মাথা নিচু করে নেয় মীরা। এই রাত দুপুরে লোকটা তাকে টেনে তুললো অপমান করার জন্য। ভাবতেই ডুকরে কেঁদে ওঠে মেয়েটা। সে তো চলে যেতে চেয়েছিল, বেশরম লোকটাই তো তাকে যেতে দিল না। এখনো পর্যন্ত ফুপিয়ে চলেছে মীরা। সূর্য ভাবতেও পারেনি এই সামান্য একটা কথা জিজ্ঞাসা করাতে মেয়েটা কেঁদে দিবে। আগে জানলে এই মুখই হতো না সে। ইয়া আল্লাহ, ডান হাতটাতেই লাগার দরকার ছিল। এবার কিভাবে কি করব? আর চোখে মীরার দিকে তাকিয়ে তাকে শুনিয়ে শুনিয়ে বলে তুর্য। গলার স্বরটা যতটা পারে করুণ করে। তুর্যের গলার করুণ আওয়াজটা শুনে ফোপানো বন্ধ হয়ে যায় মীরার। আর চোখে দেখে নেয় তুর্যকে। এখনো পর্যন্ত লোকটা কাপড় না পরে বেসরমের মতোই কোমরে টাওয়াল পেঁচিয়ে রয়েছে। চোখ সরিয়ে নেয় সে। অতপর লোকটা ডান হাতের দিকে নজর বুলায়। হৃৎপিণ্ড তড়াক করে উঠে মীরা। চিত্ত অস্থির হয়। এক নিমিষে উঠে দাঁড়ায় সে। ঘরের দিকে এদিক ওদিক ছুটে বেড়ায় ফার্স্ট এড বক্সটা পাবার আশায়। ড্রয়ারে আছে। আর কিছু বলতে হয় না তুর্যকে। তার আগে মীরা সেখান থেকে বক্সটা নিয়ে এসেছে।
তুর্যের হাত ধরে টেনে তাকে বিছানার একপাশে বসিয়ে দেয়। অতঃপর নিজেও বসে তার সামনে। খুব যত্ন সহকারে আলতো হাতে ফু দিয়ে ড্রেসিং করে দেয় নিজ হাতে। নিজের প্রতি মীরার এত যত্ন দেখে অবাক হয়ে যায় তুর্য। সেও তো একজন ডাক্তার, কই কোনো নার্সকে তো এত যত্ন নিয়ে ড্রেসিং করতে দেখেনি। আর মুখটা এমন বানিয়েছে যেন নিজেই ব্যথা পেয়েছে। মনে মনে এসব ভেবেই চলেছে তুর্য। মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ বের করছে মীরা। উত্তেজিত হয়ে হাত দিয়ে কিছু একটা ইশারা করছে, কিন্তু তুর্যের সেদিকে কোনো খেয়াল থাকলে তো, সে তো মীরাকে দেখতে ব্যস্ত। আবারও মীরা সে একই রকম আওয়াজ করে মুখ দিয়ে। ডান হাতের পাতাটা উল্টো দিক থেকে আঙ্গুলগুলো কিছুটা ছড়িয়ে সামনে ঘোরায়। এবার আর তুর্যের বুঝতে বাকি না যে মেয়েটা কি বোঝাচ্ছে, তাই কিছুটা আমতা আমতা করেই উত্তর দেয়। আসলে আমি না মানে ওয়াশরুমের ফ্লোরে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। তুর্যের কথায় চোখ ছোট ছোট করে তাকায় মীরা। তা দেখে তুর্য বলে, বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা চলো, তোমাকে নিয়ে গিয়ে আমি যেভাবে পড়েছিলাম ঠিক সেভাবেই ফেলি, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। তুর্যের এমন তেরা কথায় দমে যায় মীরা। চুপচাপ সেখান থেকে উঠে এসে নিজের নির্ধারিত দায় শুয়ে পড়ে তুর্যের দিকে পিট করে। তা দেখে তুর্য মুচকি হাসে, অতঃপর বিড়বিড় করে বলে, বাবা, এই মেয়ে তো দেখছি রাগ করতেও জানে। আজানের মিষ্টি ধ্বনিতে ঘুম ভেঙে যায় মীরার। অতঃপর শেয়ার থেকে উঠে আস্তে ধীরে ওয়াশরুমে যায়। গত 2 দিন ধরে তার ফজরের নামাজটা কাজা হচ্ছে, কিন্তু আজ তার রব তাকে ঠিক সময় মতো জাগিয়ে দিয়েছেন। অজু করে নামাজ আদায় করলো মীরা। অতঃপর গুটি গুটি পায়ে তুর্যের বিছানার কাছে গেল। তুর্যের ব্যান্ডেজ করা হাতটা উপরে আলতোভাবে বার কয়েক হাত বুলিয়ে দিয়ে তুর্যের মুখের দিকে তাকায়। বেঘরে ঘুমোচ্ছে মানুষটা। তার ছোট ছোট চুলগুলো কপালে এসে পড়েছে, দেখে মনে হচ্ছে নাদান বাচ্চা। মুচকে হাসে মীরা। তুর্যের এই সিল্কি চুলগুলো খুব পীড়া দিচ্ছে তাকে। আলতো হাতে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। মনের ঘরে সুপ্ত বাসনাটাকে দমিয়ে না রেখে হাত বাড়ায় সে, একটু ছুঁয়ে দিবে বলে। তবে তার হাতটা তা স্পর্শ করতে পারল না। তার আগেই তার হাত তুর্যের হাতের মুঠোয় চলে যায়। কি করতে যাচ্ছিলে তুমি আমার সাথে? তুর্য সামান্য অবাক হয়ে গম্ভীর স্বরে তার দিকে প্রশ্ন ছুড়ল। ভ্যা করে কেঁদে দেয় মীরা। যা দেখে তুর্য কিং কর্তব্য বিমুখ। আসলেই তুর্য বুঝতে পারছে না এটা মাহিরের বোন কিনা। মাহিরের মতো সাহসী একরোখা জেদি টাইপের ছেলের এমন বোন হয় কি করে, যে কিনা কিছু না বলতে ভ্যা করে কেঁদে দেয়। আসলেই তুমি মাহিরের বোন তো, নাকি কোনো ভীতু শালা থেকে নিয়ে এসেছে কেউ? কাঁদতে কাঁদতে দুদিকে মাথা নাড়ে মীরা। তার মানে তুমি মাহিরের বোন না, তাই তো? এবার তাড়াহুড়ো করে মাথাটা উপর নিচ করে। ও আচ্ছা, তুমি মাহিরের বোন। আর তোমাকে ভীতুশালা থেকে আনা হয়নি, তোমাকে তোমার বাবা মা ভালোবেসে এনেছে, তাই তো? এবারে হাসি মুখে ঘাড় নাড়ায় মীরা, যার অর্থ হ্যাঁ, সে মাহিরের বোন, কোনো ভীতু শালার ভীতু না। চৌধুরী বাড়িতে আজ সকাল সকাল তোড়জোড় দেখে অবাক হয় মীরা। সামনে না গিয়ে সিঁড়ি থেকে নেমে এক কোণায় দাঁড়িয়ে থাকে। অতঃপর তাকে আরো অবাক করে দিয়ে ছোট ছোট একজোড়া হাত পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তাকে। মীরার বুঝতে বাকি থাকে না এই পিচ্ছি হাত দুটো কার। মুচকি হাসে সে। ছোট্ট তানহার হাত দুটো টেনে সামনে দাঁড় করা। অতঃপর বাচ্চাটার সামনে হাঁটু মুড়ে বসে তার গোলাপি পাতলা ঠোঁট দিয়ে তানহার ছোট্ট কপালে আদর করে দেয়। তা দেখে তানহা কিলকিল করে হাসে। মীরা তার দুটো হাত এক জায়গায় করে কানের এক পাশে রেখে চোখ বুজে আবারও খোলে। তারপর অবাক হওয়ার ভঙ্গিতে তার হাত নেড়ে কিছু একটা ইশারা করে, কিন্তু তানহা তার ইশারা বুঝতে না পেরে ঠোঁট ফুলায়। তখনই পেছন থেকে তার ছোট পাপার আওয়াজ আসে। তানহা মাই বেবি, তোমার ছোট মাম্মা তোমাকে জিজ্ঞেস করছে তুমি আজ এত সকাল সকাল উঠে পড়েছো যে। তোজোর মুখ থেকে তাকে উদ্দেশ্য করে বলা তানহার ছোট্ট মাম্মা কথাটা যেন তার কানেই বেজে চলেছে। অদ্ভুত সুখ যেন তার সারা শরীরে খেলে যায়। দেহের মধ্যে থাকা নাম না জানা সুখ পাখিটা তার ডানা ঝাপটানো শুরু করে দিয়েছে আনন্দে। আজকে তো সুপাপা আসবে, তাই জন্যই তো আমি অনেক ভোরে উঠে পড়েছি। তানহার কথা শুনে মীরা তার নিজের মধ্যে হওয়া অদ্ভুত অনুভূতিটা এক প্রকার দমিয়ে রাখে। অতঃপর এই পাপাটাকে জানার জন্য ভ্রুকুচকে তুর্যের দিকে তাকাতেই দেখতে পায় তুর্যের এতক্ষণে হাসি মুখটা নিমিষেই থতমত খেয়ে যায়। আরে মীরা, তুমি এখানে? আমি তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। এসো আমার সাথে, একটু হাতে হাতে কাজ করবে।
কি পারবে তো? আঁচলে হাত মুছতে মুছতে কথাগুলো বলল তুলি। মীরা তার ভুবন ভুলানো মুচকি হাসি দিয়ে মাথাটা একপাশে নাড়ে, যার অর্থ সে পারবে। মাথার ব্যথাতে আজ আর বিছানা ছেড়ে উঠেনি শান্তি চৌধুরী। যেদিন থেকে ওনার চাঁদের টুকরো ছেলেটা ওই বোবা মেয়েকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছে, সেদিন থেকে মাইগ্রেনের যন্ত্রণাটা যেন প্রখর হয়েছে। কিছুতেই তিনি ওই বোবাটাকে মানবেন না বলে ছেলের বই হিসেবে। কি করে তিনি ছেলেটাকে বোঝাবেন ওই বোবা মেয়েটাকে ওনার সোনা বাচ্চাটার যোগ্যই নয়। ঘরের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত পায়চারি করছেন তুর্য। আজ রবিবার হওয়ার দরুন তার ছুটি। ভেবেছিল মীরাকে নিয়ে একবার ও বাড়ি থেকে ঘুরে আসবে। মেয়েটা ভাইয়ার আদরে কিনা, আবার গত রাত থেকে কি কান্নাটাই না করলো। আচ্ছা, মাহির যদি জানতে পারে তার কলেজের বোনটাকে তুর্য অনেক কাঁদিয়েছে, তাহলে সে কি করবে? না না, সে আর কিছু ভাবতে পারছে না। নাকের উপরে বার কয়েক হাত বুলিয়ে নেয় তুর্য। টেবিলের উপরে থাকা ফোনটা অনেকক্ষণ যাবৎ বাজছে, কিন্তু সেদিকে তুর্যের কোনো খেয়ালই নেই। একবার, দুবার, তিনবার, চারবারের বেলায় হুঁশ আসে তুর্যের। সে এতক্ষণ তার কল্পনা জগতে ব্যস্ত ছিল। তুর্য ফোনটা হাতে নিয়ে দেখে মাহিল কল করেছে। যেই না সে কলটা রিসিভ করবে তার আগেই ডিসকানেক্ট হয়ে গেল। ফোনের উপর স্ক্রিনে দেখাচ্ছে মাহির 4বার কল করেছে। আবারও তার ফোনে কল আসে, তবে এটা মাহির না, বরং রিজওয়ান। হ্যাঁ রিজু বল। স্যার সব কিছু রেডি, আপনি আপনাদের বাড়ির সামনে, কখন বেরোবেন? আমরা যাচ্ছি না রিজু, জিনিসপত্রগুলো নিয়ে তুই ভেতরে চলে আয়। কিন্তু মাহির স্যার। ও কিছু হবে না, ও জানে না এই ব্যাপারে কিছু। ওকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম। আচ্ছা ছাড়, তাড়াতাড়ি চলে আয়, তোকে একজনের সাথে পরিচয় করাবো। কথাগুলো বলে ফোনের লাইনটা কেটে দেয় তুর্য। আর এদিকে রিজু বিড়বিড় করে বলে, আসলে এসব হচ্ছে কি? সকালে স্যার ফোন দিয়ে বলল নতুন জামাইরা শ্বশুরবাড়ি যাওয়ার জন্য যা যা বাজার করে সব করে আমাদের বাড়ি আসবি, একসাথে মাহির স্যারের বাড়ি যাব। আর এখন ও স্যার মাথাটা গেছে বড়, হে আল্লাহ। ছেলেটার ছোট মাথায় কিছুই ঢুকছে না, তাই সে আর কিছু ভাবতেন চায় না। নয়তোবা দেখা যাবে ডাক্তার না হয়ে পাগল হয়ে বসে আছে। গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে হাঁটা দিল রিজু। রিজু এসেছে অনেকক্ষণ যাব। এসে থেকেই তার তুর্য স্যারের সাথে কথা বলছে কিছু কাজের বিষয়ে। এই ছেলেটাকে তুর্য খুব স্নেহ ও বিশ্বাস করে। দরকারি কথাবার্তা শেষ হলে উসখুস করে রিজু, কিছু একটা বলবে বলে, কিন্তু বলতে পারছে না। তা দেখে তুর্য বলে, কি সমস্যা? মেয়েদের মতো এত মোচড়ামুচড়ি করছিস কেন? যা বলবি সোজাসুজি বলে দে। এবার যেন ব্যাপারটা সোজা হয় রিজুর কাছে, তাই সে মিনমিন করে বলে, স্যার বলেছিলেন কারোর সঙ্গে পরিচয় করাবেন। হুম। গম্ভীর সুরেই বলে তুর্য। অতপর গলা উঁচু করে মীরাকে ডাকতে থাকে। মীরা, মীরা কোথায় তুমি? এদিকে এসো তো একবার। এদিকে রান্নাঘরে উপস্থিত তুলি ও মেয়েডরা মুখ টিপে হাসতে থাকে তুর্যের অধৈর্য ডাক শুনে। যাও গিয়ে দেখে এসো তোমার জনাবের কি প্রয়োজন। হাসতে হাসতেই বলে তুলি। তুলির কথা বলার ধরন দেখে লজ্জা পেয়ে যায় মীরা। মুখ নিচু করে সেখান থেকে চলে আসে আর ভাবতে থাকে আসলেই লোকটা তার নাম নিয়ে ওভাবে কেন চেঁচাচ্ছে। এদিকে এসো। মীরা হাত ধরে টেনে নিজের পাশে অনেকটা জায়গা ফাঁকা রেখে বসায় তুর্য। এতে বেশ অবাক হয়ে যায় মীরা। লোকটা সে সামনে যতক্ষণ থাকে ততক্ষণই তো বকা দেয়, তাহলে এখন কেন এত ভালো করে কথা বলছে তার সাথে? ভেবেই অভিমানে দু চোখ ভরে উঠতে নিলে সামলে নেয় মীরা। এটা মাহির স্যারের বোন। অবাক হয়ে বলে ওঠে রিজু। এতে মীরা অবাক হলেও তুর্য হেসে ফেলে। বুঝে গেছিস? বলে তুর্য। না বুঝে উপায় আছে, দুজনই তো একই রকম দেখতে। মাহির স্যার গম্ভীর আর স্যারের বোন একটু বেশিই মিষ্টি। রিজুর কথায় মীরা সামান্য হেসে মাথা নিচু করে নেয়। রিজু জানতো মাহির স্যারের একটা বোন আছে, কথা বলতে পারে না, কোনো এক দুর্ঘটনায় মুখের কথা হারিয়ে ফেলে। কিন্তু মেয়েটা যে এত মায়াবী তা জানতো না সে। খারাপ লাগে রিজুর। এত সুন্দর একটা মেয়ে, না জানি তার কণ্ঠস্বরটা কত মিষ্টি ছিল। মনে মনে আফসোস করে সে। মীরা, ও হচ্ছে রিজওয়ান খান, হবু ডাক্তারও বলতে পারো। ও খুব ভালো একটা ছেলে, পড়াশোনার সময়টুকু বাদ দিলে আমার সাথেই থাকে সারাক্ষণ। তুর্যের কথায় মীরা রিজুর দিকে তাকায়। মাথা নিচু করে হেসে দেয় রিজু। তার তুর্য স্যার তার প্রশংসা এইভাবেই করে সবার কাছে। আর রিজু এ মীরা, আগেই বুঝে গেছিস যে মাহিরের বোন? বলে তুর্য। আচমকা উঠে দাঁড়ায় মীরা। আর কেউ কিছু বুঝে ওঠার আগেই
একচুটে চলে যায় সেখান থেকে। কান্নাগুলো আর ধরে রাখতে পারে না মীরা, অঝরে কেঁদে ফেলে। আজ তার খুব কষ্ট হচ্ছে, থাকবে না সেখানে, আজই চলে যাবে। আর তার ভাইয়া যদি না চায় ও বাড়িতে সে থাকুক, তবে সেখানেও থাকবে না। যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাবে, তবুও সে এই লোকটার বাড়িতে থাকবে না। ওয়াশরুমে মীরার যে প্রয়োজনীয় জিনিসগুলো ছিল সেগুলো সব নিয়ে এসে ব্যাগে ভরল। জামা কাপড়গুলো গোছানো লাগবে না, আগে থেকেই সবগুলো ব্যাগেই ছিল। কেননা মীরা তার কাপড় চোপড় তুর্যের জামা কাপড়ের সাথে রাখেনি। কোথায় কি বলে বসে লোকটা, সেই ভয়ে আরও মুখ হয়নি। অবশ্য অসুবিধা হয় এভাবে প্রত্যেক দিন ব্যাগ থেকে বের করা ও ভরা। ট্রলি ব্যাগের হাতলটা হাতে নিয়ে যেই না মীরা বেরোতে যাবে, অমনি তার মনে পড়ে যায় তাদের বিয়ের রাতে তুর্যের বলা কথাগুলো। পা দুটো থেমে যায় সেখানে। সে কি করে ভুলতে পারলো তার আর তুর্যের সম্পর্ক মাত্র 3 মাসের জন্য? দীর্ঘশ্বাস ফেলে মীরা। তার আবেগ তাকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে দিয়েছিল কথাটা। এবার সে বুঝতে পারছে তুর্য কেন ওই রেজওয়ান নামের ছেলেটার কাছে তার আর তুর্যের বিয়ের ব্যাপারটা জানালো না। একটা তাচ্ছিল্যের হাসি দিল মীরা। অতঃপর ব্যাগটা জায়গা মতো রেখে ওয়াশরুমে ঢুকে পড়ে। অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে আসে মীরা, আর সামনেই দেখতে পায় তুর্য ভ্রুকুচকে ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে সে এতক্ষণ মীরার জন্যই অপেক্ষা করেছিল। তুর্যকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে মীরার উদ্দেশ্যে তুর্য বলে, এই মেয়ে, তোমার সমস্যাটা কি বলবে? ওখান থেকে ওভাবে চলে এলে কেন? কি ভাববে রিজু? ম্যানারলেস কোথাকার। তুর্যের কথাগুলো ছিল আগুনে ঘি ঢালার মতো, যা মীরার সারা শরীরে মুহূর্তেই ধপধপ করে জ্বলে ওঠে। রাগে ফুঁসে ওঠে সে। ধপাধপ পা ফেলে টেবিলের উপর থেকে নোটপ্যাডটা নিয়ে রাগে গজগজ করতে করতে লিখতে শুরু করে। অতঃপর লেখা হয়ে গেলে সেটা তুর্যের সামনে ধরে। তুর্য সেটা ধরা মাত্রই ধূপধাপ পা ফেলে সেখান থেকে বেরিয়ে যায় মেয়েটা। মীরার কাজে অবাক হয়ে যায় তুর্য। ওভাবেই ঠায় দাঁড়িয়ে থেকে বলে, আশ্চর্য, এই মেয়ের আবার কি হলো? অতঃপর মীরা কি লিখেছে দেখার জন্য চোখ রাখে নোটপ্যাডে, আর দেখতে পায় সেখানে লেখা, মাত্র 3 মাসেরই তো ব্যাপার, সহ্য করে নিন না এই ম্যানারলেসটাকে। চিন্তা করবেন না, সব ঠিক করে দিব আগের মতো। চোয়াল শক্ত হয়ে যায় তুর্যের। অতঃপর দাঁতে দাঁত চেপে বলে, এই মেয়ে তো দেখছি 2 লাইন বেশি বোঝে। সময়টা এখন দুপুর 2টো বাজে 8 মিনিট। চৌধুরী বাড়ির কারোরই এখনো খাওয়া হয়নি, ওই সোনাফুর জন্যই। ছেলেটা আসলে সবাই একসাথেই খাবে। ছেলেটা আসলেই সবাই একসাথে খাবে। মীরা শাড়ি পরেছে, তুলে নিজ হাতে তাকে সাজিয়ে দিয়েছে। নতুন বউ বলে কথা। টেবিলে খাবার সাজাচ্ছে মীরা, তুলি আর বুশরা। শান্তি চৌধুরী এখনো পর্যন্ত ঘর থেকে বেরোয়নি। কলিং বেলের শব্দে লাফিয়ে ওঠে বুশরা। এক ছুটে দরজা খুলতে চলে যায়। ঘরে বসেই ল্যাপটপে একটা মেল চেক করছিল তুর্য। কলিং বেলের শব্দে তার বুঝতে আর অসুবিধা হয় না যে ছ্যাঁচড়াটা চলে এসেছে। হ্যাঁ, তুর্যের কাছে তানহার সুপাপা ছ্যাঁচড়াই বটে, যে ছেলে তার প্রত্যেকটা জিনিসে নজর দেয়, এমনকি তার অনুপস্থিতিতে সেগুলো নিয়েও নেয়, সেই ছেলেকে ছ্যাঁচড়া বলাই যায়। দরজা খুলে একটা সুদর্শন ছেলেকে দেখতে পায় বুশরা। তার চোখে রয়েছে কালো রঙের সানগ্লাস, হাতে ব্র্যান্ডের কালো রঙের ওয়াচ, ব্লু জিন্সের সাথে অফ হোয়াইট শার্ট, কাঁধে একটা মাঝারি সাইজের ব্যাগ। ছেলেটা তার সিল্কি চুলগুলো হাত দিয়ে সেট করছে বারবার। ভাইয়া, বলেই ছেলেটার উপরে ঝাঁপিয়ে পড়লো পুষ্পা। এই পাগলি, ভেতরে যেতে দিবে না? দুদিকে মাথা নাড়ে বুশরা। যেতে দেবে না সে, এভাবে তার ভাইয়ের গলায় ঝুলে থাকবে। বলেই ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়লো বুশরা। ছেলেটা দুপা পিছিয়ে গেল তার উপরে এভাবে পড়াতে। অতঃপর হেসে ফেলে শব্দ করি। আবারও হেসে ফেলে ছেলেটা। ওভাবেই ভেতরে ঢুকে বোনকে নি। তাদের পেছন পেছন ঢুকে তুহিন আর জাহিদ চৌধুরী। এর সবই ভেতর থেকে দেখছিল তুলি, মীরা আর সিঁড়ি দিয়ে নামতে থাকা তুর্য। মীরা ব্যতীত সবাই জানতো বুশরার রিয়াকশন এমনই হবে। অনেকদিন পর ভাইয়াকে পেয়েছে কিনা, এমন তো হবেই। তবে মীরার ছোট্ট মাথায় কিছুই ঢুকছে না। বসা ছেলেটাকে বলছে ভাইয়া, আর দেখে বোঝাই যাচ্ছে মেয়েটা তার ভাইয়াকে খুব করেই মিস করেছে। কিন্তু ছোট মাথায় অত ভাবতে হবে না তোমার, ওটা বুশরাতের নিজের ভাই শুভ। পাশ থেকে বলে তুলি। তুলির কথা আরো অবাক হয় মীরা। সে তো জানতো তুর্যরা 2 ভাই আর 1 বোন, তাহলে এটা আবার? তার ভাবনার মাঝেই তুর্যের গলার আওয়াজ শুনতে পাওয়া যায়। বুশরা, ছাড় এবার ওকে, ফ্রেশ হতে দে। খিদে পেয়েছে তো সবার, ওকে দেখেই ক্লান্ত লাগছে। তুর্যের কথায় ভাইকে ছেড়ে দেয় বুশরা। অতঃপর নাক টেনে বলে,
যাও ফ্রেশ হয়ে নাও, তোমার সাথে খাবো বলে আমরা কেউ খাইনি এখনো। এতক্ষণ নিঃশব্দে কান্না করছিল বুসরা। বুসরা চোখের পানি মুছে দিয়ে কপালে একটা আদর এঁকে দেয় শুভ। অতঃপর এদিক সেদিক তাকিয়ে বলে,